প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটাগুলো হচ্ছে, এখনও বিদেশে নেয়ার মতো অবস্থা নেই খালেদা জিয়ার, চিকিৎসার সব ধরনের সহযোগিতা করছে সরকার। এছাড়া আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পকে শত্রু ভাবছেন ইউরোপের অর্ধেকের বেশি মানুষ, নতুন জরিপের ফল। এছাড়া যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশ সহ গ্রেপ্তার 171 জন। ইমিগ্রেশন কেন আমেরিকার জন্য জরুরি, এই বিষয় নিয়েও কথা বলবো। আর নিউ জার্সির আটলান্টা সিটিতে শুরু হয়েছে যে ASEAN সম্মেলন, তার শেষও হয়েছে, এই বিষয় নিয়েও আমরা কথা বলবো। আমাদের আজকে যে প্যানেলে আছেন হাসান ফেরদৌস, জনাব আবু তাহের, সিও টাইম টেলিভিশন, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব কাজী শিহাব, ইমিগ্রেশন কনসালটেন্ট কানাডা, মনির উদ্দিন, বিশেষ প্রতিনিধি TV1 যুক্তরাজ্য, এছাড়া ইয়াসমিন রিমু, সিনিয়র সাংবাদিক, কানাডা। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য। এখন আমরা সরাসরি নিউজ আপডেটে চলে যাব জনাব নাজমুল হাসানের কাছে। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার ডিসেম্বরের 6 তারিখ আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আটলান্টিক সিটি থেকে। আজকে আসালের কনভেনশনের দ্বিতীয় এবং শেষ দিন, সেই বিষয়ে আমি একটু পরে বলবো এবং আগে অন্য বিষয়গুলো আপডেট দিয়ে রাখি। তবে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন সিস্টেম বেশ আলোচনায় চলে এসেছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন যে মনোভাবে অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধিমালা, নীতি, নিয়ম পরিবর্তন এবং প্রয়োগ করার চেষ্টা করছেন, তা নিয়ে সর্বত্রই আলোচনার সূত্রপাত ঘটেছে। এবং যে বিষয়টি সবার আগে বলি সেটি হচ্ছে যে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড, একজন আফগান অভিবাসী কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিলেন, তারপর থেকেই ট্রাম্প প্রশাসনের প্রায় সকল কর্মকর্তা ইমিগ্রেশনের বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, নীতিমালা প্রণয়নের কথা বলছেন, নতুন ভাবে তারা বেশ কিছু সুযোগ সুবিধা কাটছাট করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন। আপনারা জানেন 5 বছরের ওয়ার্ক পারমিট যেটি সাধারণত দেওয়া হতো সেটি 18 মাসে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও আলোচনায় চলে এসেছে। সুপ্রিম কোর্ট সেটি শুনতে রাজি হয়েছে প্রায় 100 বছর পর। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে আবার সুপ্রিম কোর্ট আলোচনায় এসেছে এই বিষয়গুলো। কিন্তু এর পাশাপাশি রিপাবলিকান আইন প্রণেতারাও বিভিন্ন ধরনের প্রস্তাব দিতে শুরু করেছেন, যেগুলোর মাধ্যমে যেগুলি যদি পাশ হয়, সত্যি সত্যি আইন, যেহেতু আইনের প্রস্তাব করা হচ্ছে, আইনগুলো যদি পাশ হয় তাহলে যুক্তরাষ্ট্রে অভিবাসন বিষয়টি অত্যন্ত কঠোর হয়ে দাঁড়াবে। এবং তারই কিছুটা নমুনা আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং এই এই আমি আরেকটা কথা বলে রাখি, ইমিগ্রেশন সংক্রান্ত ইতিবাচক খবরের পরিবর্তে, যদিও খবরে কোনো ইতিবাচক নেতিবাচক বিষয় নেই, আমরা প্লেন সিম্পল ভাবে খবরগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আমি অন্তত চেষ্টা করি এই বিষয়টি মানুষকে অবহিত রাখার জন্য। আপনারা যদি সেই খবরের কোনো কনসিকুয়েন্সেস কিংবা সেই খবরের মাধ্যমে আপনাদের ইমিগ্রেশন বিষয়গুলো প্রভাবিত হতে পারে কিনা, এই বিষয়ে আপনাদের করণীয় হচ্ছে একজন অভিজ্ঞ লাইসেন্সড ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ গ্রহণ করা। কোনো সংবাদ কোনো ইমিগ্রেশন আইনের পরামর্শ হিসাবে কাজ করতে পারে না। সংবাদটি শুধুমাত্র ইনফরমেশনের জন্য, তথ্যের জন্য, এবং সেই কাজটি আমি করে থাকি, অন্তত এই অনুষ্ঠানে চেষ্টা করি আমি, এবং সেই জন্য এই খবরগুলি আপনাদের দেওয়া। কাউকে হতাশ কিংবা আশঙ্কা কিংবা করার জন্য নয়, খবর খবরই, এবং সেইভাবেই খবরগুলি পরিবেশন করা হয়। আবারও বলে রাখি, ইমিগ্রেশন অত্যন্ত জটিল আকার ধারণ করছে যুক্তরাষ্ট্রে, এবং যারা ইমিগ্রেশনের বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছেন, সমস্যা থাকতেও পারেন, সমস্যা নতুন ভাবে সৃষ্টিও হতে পারে প্রচলিত বিধিমালা পরিবর্তনের কারণে, আপনাদের সকলেরই একমাত্র করণীয় সেটি হচ্ছে যে একজন অভিজ্ঞ লাইসেন্সড অবশ্যই ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ গ্রহণ করা। যার খবরের বিষয় শুরু করি আজকে। একজন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান আজকে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তিনি বলেছেন যে লেটিশিয়া জেমসের এই অ্যাটর্নি জেনারেল থাকাকালীন মেয়াদে প্রায় 7,000 অভিবাসীকে, যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অবৈধভাবে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এবং শুধু তাই নয়, নিউ ইয়র্ক একটি স্যাংচুয়ারি স্টেট এবং নিউ ইয়র্ক সিটিও স্যাংচুয়ারি স্টেট। আগামী 1 জানুয়ারি থেকে নিউ ইয়র্ক সিটিতে একজন মেয়র দায়িত্ব গ্রহণ করছেন, যিনি নিউ ইয়র্ক সিটিকে স্যাংচুয়ারি সিটি হিসাবে
আরো বেশি কার্যকর করার ভূমিকা রাখবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। অতএব কংগ্রেস সদস্য যিনি রিপাবলিকান দলেও এবং নিউ ইয়র্ক থেকে নির্বাচিত হয়েছেন, তার নাম হচ্ছে টমি রিপাবলিকান টমি টেনি, রিপাবলিকান টেনি। তিনি এই অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের উদার নীতিমালার সমালোচনা করেছেন, বিশেষ করে যে সমস্ত অভিবাসীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এই ধরনের 7,000 জন যাদেরকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ডিটেইনার বসিয়েছিল, অর্থাৎ আদালত থেকে ছাড়া পাওয়ার পর তাদেরকে ইমিগ্রেশন ডিটেনশনে দেওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে লেটিশিয়া জেমস নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসাবে নির্দেশ দিয়েছেন তাদের ছেড়ে দেওয়ার জন্য। এবং তারা এখন জনগোষ্ঠীর মধ্যে সংযুক্ত হয়ে গিয়েছে। অতএব এতে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট এবং সর্বোপরি যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এমন মন্তব্যই করেছেন উক্ত নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। 7,000 ইলিগ্যাল ক্রিমিনাল, তাদের ভাষায় যেটি তথ্যটি তাকে দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, এবং এবং এই পর্যন্ত 7,000 এই ধরনের অভিবাসীকে মুক্ত করে দেওয়া হয়েছে। তো আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি ইমিগ্রেশনের ব্যাপারে, প্রেসিডেন্ট ট্রাম্প যে ভূমিকাটি সর্বশেষ গ্রহণ করেছেন সেটি আরো ভয়াবহ। এই কারণে ভয়াবহ যে ইমিগ্রেশন বিচারকরা, ইমিগ্রেশন আদালতে যারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দিয়ে থাকেন, বিশেষ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার সিদ্ধান্তটি অনুমোদন করেন একজন ইমিগ্রেশন বিচারক। এবং এই ইমিগ্রেশন বিচারকরা গত কয়েক বছর ধরে অত্যন্ত উদারভাবে অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন তাদের আবেদন অত্যন্ত উদারভাবে মঞ্জুর করছেন। এই অভিযোগে ট্রাম্প প্রশাসন এই পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রে 1/7 ইমিগ্রেশন বিচারক, যাদের সংখ্যা প্রায় 98 জন, 100 জনের কাছাকাছি, ইতিমধ্যেই তাদেরকে বরখাস্ত করেছেন। এবং আগামী কিছুদিনের মধ্যে আরো বেশ কয়েকজন ইমিগ্রেশন জাজকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এবং বেছে বেছে এমন সব বিচারকদের অব্যাহতি দেওয়া হচ্ছে যারা বিভিন্ন অ্যাসাইলাম আবেদনে ইতিবাচক আহ, সা- আমার, নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ ইতিবাচক রায় দিয়েছেন। অর্থাৎ তারা একজন আশ্রয় প্রার্থীর পুঙ্খানুপুঙ্খ বিবেচনা না করে এই সমস্ত ইমিগ্রেশন বিচারকরা উদার নৈতিক ভাবে তাদের আবেদন মঞ্জুর করেছেন, এমন অভিযোগ ট্রাম্প প্রশাসনের। এবং মূলত সেই অভিযোগের সাথে সাথে এবং এই ইমিগ্রেশন বিচারকদের অনেকেই নাকি ডুয়াল সিটিজেন, দ্বৈত নাগরিক। এবং যেহেতু তারা দ্বৈত নাগরিক, সেহেতু তারা আমেরিকার চাইতে অন্য দেশের নাগরিকদের প্রতি বেশি সহানুভূতিশীল, এমন অভিযোগও তাদের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে চাকুরিচ্যুত করা হচ্ছে। এবং এদের কেউ কেউ অতীতে ইমিগ্রেশন বিচারক হওয়ার আগে এরা অনেকেই লিগেল ডিফেন্স টিমের সদস্য ছিলেন, অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে তাদের বৈধতা অর্জনের পথে এরা বিভিন্ন রকম আইনি পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে তারা বিচারক নিয়োগ প্রাপ্ত হয়েছেন, সেই সমস্ত বিচারকদেরও খুঁজে বের করে তাদের চাকরিচ্যুত করার উদ্যোগ গ্রহণ করেছেন ট্রাম্প প্রশাসন। এবং এতে যুক্তরাষ্ট্রে প্রায় ইমিগ্রেশন আদালতের যে সিস্টেমটি রয়েছে সেটি বিপর্যয়ের মুখে পড়েছে। এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন মঞ্জুর থেকে নামঞ্জুর হওয়ার সংখ্যা তীব্রভাবে বেড়েছে আশঙ্কা, এবং সম্ভাবনাও বেড়েছে যে নামঞ্জুর হওয়ার বিষয়টি। এবং প্রেসিডেন্ট ট্রাম্প মূলত এই ইমিগ্রেশন এর এই বিষয়টি, অন্তত রাজনৈতিক আশ্রয় যারা এই দেশে বিভিন্ন তাদের নিজ নিজ স্ব দেশ থেকে নানাভাবে বঞ্চনা, প্রতারণা, হয়রানির শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছিলেন, তাদের বিরুদ্ধেই এখন ট্রাম্প প্রশাসন সবচেয়ে বেশি অভিযানে নেমেছেন। এই দুইজন ন্যাশনাল গার্ড, একজন আফগান অভিবাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার পরের পরে একজন পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিককে তার গাড়িতে অস্ত্র শস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। এরপরে খড়গ নেমে আসে ও সমগ্র অভিবাসী সমাজের উপরে। এবং তার এই যে অভিবাসী সমাজের এতদিন ধরে যে অনেকটা সহজ, অনেকের জন্য হয়তোবা এই রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগটি ছিল, সেটিও কাটছাট করার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন দিন দুয়েক আগে আগে 5 বছরের ওয়ার্ক পারমিটের বিধান ছিল, সেটিও কেটে 18 মাস করা হয়েছে। তবে একথাও আবার বলে রাখি আপনাদের অবগতির জন্য যে কাউকে 5 বছর ওয়ার্ক পারমিট দেওয়ার অর্থ এই নয় যে তাকে 5 বছর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হচ্ছে।
তার আবেদনটি বিবেচনার জন্য সময় ক্ষেপণ হতে পারে, সেই জন্য তাকে আগে ভাগেই 5 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া হতো। কিন্তু যদি তার আবেদন নামঞ্জুর হতো, সেদিনই কিন্তু তার ওয়ার্ক পারমিটের মেয়াদটি শেষ হয়ে যেত এবং তার বিরুদ্ধে ডিপোর্টেশন বিষয়টি, ডিপোর্টেশন প্রক্রিয়াটি শুরু করতো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, যদি আপিল করার সুযোগ ওই আবেদনকারী না পেতেন। এই হচ্ছে ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন আদালতের সর্বশেষ পরিস্থিতি। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালত ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অন্তর্ভুক্ত। এগুলো কোনো সাধারণ স্বাভাবিক কোর্ট সিস্টেমের আওতায় নয়। এটা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মচারী হিসেবেই মূলত ইমিগ্রেশন বিচারক, ইমিগ্রেশন জাজ যারা রাজনৈতিক আশ্রয় সহ বিভিন্ন ইমিগ্রেশন সুবিধা মঞ্জুর করে থাকেন, তারা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মচারী হিসেবে চিহ্নিত। সমগ্র যুক্তরাষ্ট্রে প্রায় 700 জন ইমিগ্রেশন বিচারক রয়েছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অধীনে। তাদের মধ্যে ইতিমধ্যেই প্রায় শখানেক, সর্বশেষ হিসাব অনুযায়ী যেটি আমার কাছে রয়েছে সেটিতে দেখা যাচ্ছে 98 জনকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে আরো অনেকেই অবসরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং যারা অবসরে গিয়েছেন ইতিমধ্যে তাদেরও রিপ্লেসমেন্ট করা হচ্ছে না। অতএব মূলত সেটি হচ্ছে ইমিগ্রেশন আদালত বিষয়টিকে সংকুচিত করে আনা হচ্ছে বর্তমান প্রশাসনের অধীনে। নিউ ইয়র্ক সিটির সাবওয়ের ভাড়া বেড়ে যাচ্ছে আগামী 1 জানুয়ারি থেকে। মাস কয়েক আগে আপনাদের এটি জানিয়েছিলাম অবশ্য, কিন্তু চূড়ান্ত নির্দেশনা এসেছে দিন কয়েক আগে এবং বলা হচ্ছে আগামী জানুয়ারির 4 তারিখ থেকে এটি কার্যকর হবে। 1 জানুয়ারি নয়, 4 জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে এবং নতুন ভাড়া বর্তমানে যে $2.90 রয়েছে তার পরিবর্তে ভাড়া গিয়ে দাঁড়াবে $3। এবং যারা রিডিউস ফেয়ার অর্থাৎ হ্রাসকৃত মূল্যে সাবওয়ে ব্যবহার করেন, তারা এতদিন, তাদের মধ্যে সিনিয়র সিটিজেনরা রয়েছেন, ডিসেবিলিটি রয়েছেন, আরো অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে যারা হ্রাসকৃত ভাড়া ব্যবহার করে থাকেন, ব্যবহার করার সুযোগ পেয়ে থাকেন, তাদের ভাড়া হবে $1.45 পরিবর্তে $1.50। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখন থেকে অমনি কার্ড ব্যবহার করতে হবে জানুয়ারির 1 তারিখ থেকে। জানুয়ারি 1 তারিখের পর থেকে নতুন করে মেট্রো কার্ড আর বিক্রি করা হবে না। তবে যাদের কাছে মেট্রো কার্ড থাকবে, তাদের সেই মেট্রো কার্ডে যদি অর্থ থেকে থাকে সেটি তারা ব্যবহার করতে পারবে। কিন্তু নতুন ভাবে মেট্রো কার্ডে অর্থ আর সংযুক্ত করা যাবে না, অর্থ লোড করা যাবে না। মেট্রো কার্ডটি পরিবর্তন করে অমনি কার্ডে রূপান্তর করা যাবে এবং অমনি কার্ডে রূপান্তর করলে যদি মেট্রো কার্ডে কোনো অর্থ অবশিষ্ট থাকে, সেটি সেই নতুন অমনি কার্ডের সাথে সংযুক্ত হবে। তবে যাদের কাছে মেট্রো কার্ড রয়েছে এবং মেট্রো কার্ডে অর্থ রয়েছে, তারা চেষ্টা করবেন জানুয়ারি 1 তারিখের আগেই সেগুলি ব্যবহার শেষ করে ফেলতে, কারণ 1 তারিখের পরে আর কোনো মেট্রো কার্ড বিক্রি করা হবে না এবং মেট্রো কার্ড রিলোডও করা যাবে না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সেই সাথে এলআইআরেরও ভাড়া বাড়তেছে। লং আইল্যান্ড রেলরোড 4.5% হারে এবং এক্সপ্রেস বাসের ভাড়াও বাড়তেছে নিউ ইয়র্ক সিটিতে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে মেট্রো কার্ডের ভাড়া, অমনি কার্ড যারা ব্যবহার করবেন, তবে অমনি কার্ডের একটা সুবিধা আছে, যারা ফুল ফেয়ার অমনি কার্ড ব্যবহার করে থাকেন অর্থাৎ সাবওয়ের $3 ভাড়া দেবেন, তারা তাদের ডেবিট কার্ডও ব্যবহার করতে পারবেন এবং যাদের অ্যাপ ওয়ালেট কিংবা গুগল ওয়ালেট রয়েছে তাদের ফোনে, সেই ফোন থেকেও তারা নিউ ইয়র্ক সিটির সাবওয়ে এবং বাসের ভাড়া পরিশোধ করতে পারবেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যারা নতুন ভাবে জানুয়ারি 1 তারিখ থেকে অমনি কার্ডের যে মূল্যটি এখন $1 রয়েছে, যেদিন থেকে মেট্রো কার্ড বিক্রি বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে অমনি কার্ডের মূল্য, একটি অমনি কার্ড যেটিতে কোনো অর্থ সংযোজিত থাকবে না, প্লেন সিম্পল অমনি কার্ড, তার মূল্য হবে $2 এবং পরবর্তীতে তাতে অর্থ সংযুক্ত করা যাবে, ভাড়ার অর্থ সংযুক্ত করা যাবে সেই মেট্রো কার্ডে। শেষ করার আগে অ্যাসাল কনভেনশন নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আমি আটলান্টিক সিটিতে এসেছি 2 দিন ব্যাপী অ্যাসাল কনভেনশনের আজ শেষ দিন। গতকাল ছিল প্রথম দিন এবং অ্যাসাল কনভেনশনের এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে যে অ্যাসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রায় 17 বছর আগে 2008 সালে অ্যাসালটি প্রতিষ্ঠা করেছিলেন সেই মাফ মিসবাউদ্দিন। তিনি সভাপতির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তিনি প্রেসিডেন্ট এমিরেটাস, আসালের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট এমিরেটাসের দায়িত্বভার গ্রহণ করছেন। যদিও প্রেসিডেন্ট এমিরেটাস হলো, তার সাধারণ সদস্য পদ থাকবে,
এবং তিনি ভোটাধিকারও প্রয়োগ করতে পারবেন এসালের কার্যকরী কমিটি নির্বাচনের সময়। তবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এসালের সাবেক সাধারণ সম্পাদক করিম চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে এসালে রয়েছেন, প্রায় 17 বছর তিনিও এসালের সাথে সংযুক্ত রয়েছেন এবং এসালের সংখ্যা বর্তমানে 10,000 সদস্য রয়েছেন এসালের, এবং এই সদস্য সংখ্যা এবং এসালের চ্যাপ্টার বৃদ্ধিতে করিম চৌধুরীর অবদানের কথা বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ মিসবাহ আজকে স্বীকার করেছেন। এবং আজকে যে দ্বিতীয় দিনে কিনোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রাষ্ট্রদূত, যিনি প্রেসিডেন্ট ক্লিনটনের সময় ফিজিতে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন, সেই ওসমান সিদ্দিক, ডক্টর ওসমান সিদ্দিক, তিনি এসেছিলেন 88-তে এবং তিনি কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রেখেছেন এবং তিনি আসালের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এবং আসালকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিশেষ করে অভিবাসী এবং তরুণ সমাজের অংশগ্রহণের ক্ষেত্রে একটি দিগন্ত উন্মোচনের পথ প্রদর্শকের ভূমিকায় পালন করার জন্য আসালের প্রতি কৃতজ্ঞতা জানান। আসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাহমুদ মিসবাহ প্রতি তার ব্যক্তিগত ঋণের কথা স্বীকার করেন। মার্কিন মূলধারা রাজনীতিতে তার সম্পৃক্ততা, তার অভিজ্ঞতা, তার জ্ঞান অর্জনের পিছনে আসালের সভাপতি এবং আসালের সকল কর্মীর ভূমিকা রয়েছে মাহমুদ মিসবাহ সহ। তিনি তাদের কথা বলেছেন। তিনি নতুন সভাপতি করিম চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। আর আসালের আজকে অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছেন আসালের প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ। তিনি একজন কম্পিউটার বিজ্ঞানী হিসেবেই পরিচিত কমিউনিটিতে এবং বিভিন্ন কম্পিউটার প্রজেক্টের সাথে তিনি সম্পৃক্ত। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে সে আজিজ আহমেদ আজকে বক্তব্য আরো বক্তব্য রেখেছেন। নিউ ইয়র্ক সিটির অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 থেকে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন, যিনি ইতিমধ্যেই প্রতিনিধিত্ব করার সেই মেরি জুবাইদা সহ আরেকজন বক্তব্য দিয়েছেন। তিনি হচ্ছেন আটলান্টে নিউ জার্সির নবনির্বাচিত লেফটেন্যান্ট গভর্নর। এর পাশাপাশি আরো বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আজকে বক্তব্য রেখেছেন। বিপুল সংখ্যক প্রায় 3 শতাধিক ডেলিগেট আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা সকলেই প্রায় আসলে যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে শ্রমিক সমাজ যারা উপেক্ষিত, যাদের কথা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো বলয়ে তেমন ভাবে প্রকাশ করা হয় না, তাদের কথাই আসাল বলে থাকে। এবং সেই আসাল আজকে 17 বছর অতিক্রম করেছে এবং এটি তাদের এই বছরের কনভেনশনে আজকে সেই বিষয়গুলোই ফুটে উঠেছে এবং সকলেই আসালের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে বাংলাদেশি দক্ষিণ এশিয়ার অভিবাসী সমাজের কে যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত করার পেছনে আসালের আরো অধিকতর ভূমিকার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে গুরুত্ব আরোপ করেছেন এবং তারা আসালের দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেছেন। তো আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আরো কিছু প্রশ্ন রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আসব। দর্শক, এখন আমরা যাব আমাদের সম্মানিত টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, যিনি আসাল সম্মেলন কাভারেজ করেছেন। তো উনি সবসময় আপনাদের সঙ্গেই থাকেন। তো আজকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি তো কাভারেজ করেছেন, তো এখানে নতুন কি দেখেছেন বা দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ। আসালের আজকের যে সম্মেলন, এই সম্মেলনে একটু আগে নাজমুল হাসান আপনাদেরকে মোটামুটি একটা ব্রিফ দিয়েছেন, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশ কেন্দ্রিক একটা ব্যাপার আছে এম্পাওয়ার করার, বাট এরপরেও পুরো সাউথ এশিয়াকে নিয়ে যে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে প্রয়াস, এই প্রয়াসে আসাল যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগটি আজকে আমার কাছে মনে হয়েছে অনেকটা সফল। বিগত আমার মনে আছে যখন ডাউনটাউনে তাদের প্রথম কনভেনশনে আমি ছিলাম, শুরু থেকে এখন পর্যন্ত আমার মনে হয় যে অলমোস্ট সব কনভেনশনেই আমি ছিলাম এবং আমি দেখেছি ওনাদের যে প্রয়াস, ওনাদের যে প্রোগ্রাম। এবং আজকে দেখে মনে হয়েছে আমার যে যদি যে কোনো সংগঠন তার কন্টিনিউইটি ধরে রাখে, ঝড় ঝাপটা চড়াই উতরাই পেরিয়ে তারা যদি
সামনে যেতে পারে, মানে তাদের প্রয়াসকে ধরে রাখে, তাহলে তাদেরকে কেউ আটকাতে পারবে না। এবং আজকে এসএলের নিউ জার্সি আটলান্টিক সিটির মতো জায়গায় এসে তাদের যে কনভেনশন, এই কনভেনশন দেখে এটাই আমার মনে হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি প্রাইড মুভমেন্ট ফর বাংলাদেশি কমিউনিটি অ্যান্ড সাউথ এশিয়ান। থ্যাংক ইউ। আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো। আপনি তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে এসএলের এই যে সমন্বয় বা এসএলের যে মূল শক্তি, এটা বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? সো এসএলের মূল শক্তি হচ্ছে যে ওকে, সো আগে আমাদের কমিউনিটিকে টার্গেট করা, সাউথ এশিয়ানদের টার্গেট করা, এবং সাউথ এশিয়ান কমিউনিটির যে ইস্যুগুলো আছে, বিশেষ করে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আমরা কিভাবে আত্মনিয়োগ করতে পারি, এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। এবং এক্ষেত্রে আমি মনে করি মেজবাউদ্দিন, করিম চৌধুরী, ওনারা দীর্ঘ 18 বছর থেকে তাদের যে প্রয়াস, তাদের যে কষ্ট, তাদের যে পরিশ্রম, তাদের যে উদ্যম, এটা প্রশংসনীয়। আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে যোগ দিয়েছেন এবং এসএল সম্মেলন আপনি কাভারেজ করেছেন। দর্শকদের জন্য অনেক তথ্যই আমরা জানতে পারলাম। আমরা এখন একটু যুক্তরাজ্যের দিকে তাকাবো। আমাদের যুক্তরাজ্য থেকে যোগ দিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট, একজন বাংলাদেশি গর্বিত সাংবাদিক। উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতা করেছেন, এখন যুক্তরাজ্যে করছেন। উনি TV1-এর যুক্তরাজ্য প্রতিনিধি মনির উদ্দিন। মনির উদ্দিন, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আরিফ ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি এখন তো লন্ডনে রাত 2টো, তারপর আপনি টাইম টেলিভিশনের জন্য সময় বের করেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে আজকে আমরা সংবাদ দেখেছি যে যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার প্রায় 171 জন। মানে এই বিষয়টা কিছুটা নাড়া দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এই বিষয় নিয়ে কিছু বলার আছে কিনা আপনার? জি, অনেক ধন্যবাদ আরিফ ভাই আপনাকে আমাকে টাইম টেলিভিশনে যুক্ত করবার জন্য। এটি ঠিক যে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, হোম অফিস থেকে অবৈধ ইমিগ্রেন্টকে ধরার জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন। তার অংশ হিসেবে গত 7 দিন ধরে তারা লন্ডন সহ লন্ডনের বাহিরে অভিযান পরিচালনা করছেন এবং সেখানে তারা সর্বমোট 171 জনকে গ্রেপ্তার করেছে, ইলিগ্যাল ওয়ার্কার, যারা কাগজপত্র এবং কাজের রাইটস না থাকার কারণে কাজ করছে। তবে এখানে সব কিন্তু বাংলাদেশি নয়। একটি ক্লিয়ার মেসেজ থাকা আমাদের জরুরি, সেটি হলো যে এর মধ্যে কিছু সংখ্যক, একেবারেই কম কিছু সংখ্যক আছে বাংলাদেশি, ইন্ডিয়ান রয়েছেন, চাইনিজ রয়েছেন, এই এশিয়ান ন্যাশনালিটি আছেন বেশিরভাগই। তবে এই 171 জনের মধ্যে কিন্তু সবাইকে নিজ দেশে পাঠাচ্ছেন না বা ডিপোর্টেশন করছেন না। হোম অফিস বলছে এখানে 60 জনের মতো তারা পেয়েছে, যাদেরকে তারা ডিপোর্টেশন করার জন্য যথেষ্ট তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, যারা ইলিগাল ভাবেই কাজ করছেন। তবে এটি আপনি ঠিকই বলেছেন, এটি একটি আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের কমিউনিটির মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে এবং এই আশঙ্কাটি এমন যে এটি ঘন ঘনই আমরা দেখতে পাচ্ছি এখন হোম অফিস এই অভিযানটি পরিচালনা করছেন। আপনি নিশ্চয়ই খবরের সংবাদে দেখেছেন, সেটি হলো যে যেখানে তারা বিশেষ করে অভিযান চালনা করেন সেটি হলো ডেলিভারি যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, উবার, জাস্ট ইট, ডেলিভারো, এই ধরনের যে ফুড ডেলিভারি করে থাকে তারা বাইকে অথবা সাইকেলে, তাদেরকেই টার্গেট করছেন মূলত বেশি, এবং সেখানেই তারা অনেকটাই সফল হচ্ছেন ইউকেতে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশি সহ অনেক দেশেরই লন্ডন ব্রিজ হসপিটাল, যেখানে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা জানি যে সেখানেই চিকিৎসা করতে যাবেন বেগম খালেদা জিয়া। একজন সংবাদকর্মী হিসেবে আপনি কতটুকু তথ্য জেনেছেন যে আসলে সেখানে কতটুকু সম্পন্ন হয়েছে, বা তারেক রহমানের তো একটা প্রেস উইংস আছে আমরা জানি, সেখান থেকেই বা আপনাদের কাছে কি তথ্য রয়েছে এই চিকিৎসা বিষয়ে? জি আরিফ, আবার আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। আমার বিশ্বাস শুধু বাংলা ভাষাভাষী বাংলাদেশিরাই নয়, সারা বিশ্বে যেখানে বাংলাদেশিরা আছেন সবাই এই একটা বিষয়ে উদ্বিগ্ন এবং কনসার্ন, এবং তারা তাকিয়ে আছেন যে কি হতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থার বিষয়ে।
আহ, সর্বশেষ আপডেটটা দিয়েই আমরা একটু পেছনে ফিরতে চাই। সেটি হলো, সর্বশেষ হলো আমরা যতটুকু জেনেছি সংবাদ মাধ্যম হিসেবে এবং বিএনপি প্রেস উইংস থেকে যেটি জেনেছি, বেগম খালেদা জিয়া আগামী বুধবার নাগাদ লন্ডনে এসে পৌঁছতে পারেন। তাকে বহনকারী, তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত কথাবার্তা হচ্ছে, সেটি কাতারের আমিরের দেওয়া অ্যাম্বুলেন্সের পরিবর্তে জার্মানি থেকে তাদেরই হায়ার করা একটি অ্যাম্বুলেন্স, যেটি ওয়েল ইকুইপড এবং যে ত্রুটিটি রয়েছে কাতারের আমিরের দেওয়া অ্যাম্বুলেন্সটিতে, সেটির আপগ্রেডেড আমরা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে ওয়েল ইকুইপড এবং এত লং ডিস্টেন্সে ফ্লাই করবার মতো 10-12 ঘন্টার চাইতে বেশি এই ডিস্টেন্সে ফ্লাই করবার মতো যে সমস্ত সরঞ্জাম থাকা দরকার, সেটি এই এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং সেখানে ডিলেটা হচ্ছে মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। এটি আপনি নিশ্চয়ই জানেন যে এত লম্বা একটি পথ পাড়ি দিতে হলে যে বিমানের উচ্চতা, যে উচ্চতায় বিমান চলাচল করে, সেখানে একজন সুস্থবান মানুষেরও কিন্তু শারীরিক অসুস্থতা বোধ হয়। আর সেখানে বেগম খালেদা জিয়ার এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তার শরীরটাকে সাপোর্ট করবে কিনা মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত নেবেন সেটির আলোকে হবে। তো এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলো বাংলাদেশ থেকে, বাংলাদেশের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চায়নার যেই বিশেষজ্ঞ টিম মিলে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সহসাই ফ্লাই করছেন না। তবে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে, জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্সটি, এটি সরকারের কাছে অনুমোদন চেয়েছে মঙ্গলবার নাগাদ বাংলাদেশে আসবার জন্য। তো যদি আমরা ধরে নিচ্ছি মঙ্গলবারে যদি এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছে যায়, বুধবারে বেগম জিয়া লন্ডনে আসবেন এমনটি প্রত্যাশা এবং এমনটি ধারণা করছেন। তো আপনি যেটি বলেছেন, এটি বাংলাদেশের যে মেডিকেল বোর্ড রয়েছে তার অন্যতম সদস্য ডক্টর জাহিদ হোসেন এবং ডক্টর জুবাইদা রহমানও সেখানে যুক্ত হয়ে আছেন। আর ভার্চুয়ালি তারেক রহমান তো সব সময় তাদের সাথে থাকেন, মিটিং এ থাকেন এবং তদারকি করছেন বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা এবং লন্ডন আসার এই বিষয়টি নিয়ে। জি আরিফ। মনিরউদ্দিন, আপনাকে ধন্যবাদ। অনেক রাত জেগে আমাদের টাইম টেলিভিশনকে সময় দিয়েছেন, জেগে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি কানাডায় আমাদের সিনিয়র জার্নালিস্ট ইয়াসমিন রিমু আপনার কাছে যাব। ইয়াসমিন রিমু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়াসমিন রিমু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা তাহলে এখন আবারও জনাব নাজমুল আহসান আপনার কাছে আসবো। শুনতে পাচ্ছি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইয়াসমিন রিমু, একটু আমাদের টাইম টেলিভিশনের দর্শকদেরকে বলবেন, আমরা জানি যে কানাডায় এখন ভারীভাবে তুষারপাত হচ্ছে এবং জনজীবনে এক ধরনের ভিন্নতা এসেছে এবং অনেক বাংলাদেশি আমরা শুনেছি যে অসুস্থ হয়ে হসপিটালেও চিকিৎসাধীন আছে, বিশেষ করে নতুন যারা মানে কানাডায় ভ্রমণ করতে আসছে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। কানাডায় আসলে এবার যেটা আমরা দেখেছি যে শীতটা একটু আগেই চলে এসেছে, নভেম্বরের শুরুর দিকে। এবং এবার যেটা হলো যে নভেম্বরের 9 তারিখেই এবার এবছরে প্রথম স্নো পড়েছে এবং এটা কিন্তু একদম ভারী। শুরুতে দেখা যায় যে এতটা ভারী হয় না, কিন্তু এবার একদম শুরু থেকে একদম হেভি স্নোপাত যেটা বলে সেটা হয়েছে। তো এর তো একটা প্রভাব অবশ্যই জনজীবনে দেখা দিয়েছে, কারণ যেহেতু এবার স্নোটাও একদম হুট করে আনএক্সপেক্টেডভাবে পড়ে গেল এবং প্রচুর মানুষ, আপনি নিজেও বললেন যে অনেক মানুষ নতুন এসেছে, তো অ্যাডজাস্টের একটা ব্যাপার আছে। যারা দীর্ঘদিন ধরে কানাডায় আছেন তাদের আসলে তেমন একটা সমস্যা হয় না, কারণ তারা অ্যাডজাস্ট হয়ে গেছে ওয়েদারের সাথে। কিন্তু যেহেতু হুট করে এসেছে, তো বিশেষ করে যারা শিশু, বৃদ্ধ আছেন, অনেকেই অসুস্থ হয়েছেন। এবং যেটা একটা কানাডার যে শিশু হাসপাতাল, সেখান থেকে বলা হচ্ছে যে গত বছরের এই সময়ের তুলনায়, মানে গত বছর নভেম্বরের তুলনায় এবছরে নভেম্বরে প্রায় 8 গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালগুলোতে। এবং এটা আসলে এবার বেশি হচ্ছে কারণ এবার আপনি জানেন যে শীতের কারণে
মানুষজন বাইরে কিন্তু কম বের হয়, ঘরের মধ্যেই বেশি থাকে এবং ঘরে একটা হিটার থাকে। তো এই যে ঘরের মধ্যে যে হিটার, উষ্ণতা, এই সব কিছু মিলেই কিন্তু শ্বাস প্রশ্বাস কষ্ট, শীতজনিত ঠান্ডাজনিত সমস্যা এগুলি বেড়ে যায়। এবং যেটা হয় যে অনেকের টিকা দেয়া থাকে না, স্নো কি বল ফ্লুর যে টিকাটা সেটা দেওয়ার কথা বলে কানাডার হেলথ ডিপার্টমেন্ট শুরু থেকেই, তো এটা অনেকেই দেয় না, যার কারণেই এই সমস্যাটা হয়। যেহেতু আমি নিজেও স্কুলে কাজ করি, আমি দেখি যে অনেক বাচ্চারাই আসলে সিক হয়ে যায় এবং তারা হয়তো যেহেতু বাচ্চাদের মধ্যে সংক্রমণের হারটাও বাড়ে, একজনের থেকে আরেকজনকে ছড়িয়ে যায়। তো এইভাবে আসলে আরো বেশি, যেহেতু স্কুল এখন ওপেন আছে, তো এইভাবে আসলে আরো বেশি ছড়াচ্ছে। এবং বিশেষ করে যদি কোনো ইনডোরে গ্যাদারিং হয় সেখানে আরো বেশি ছড়ায়। এবং যারা বয়স্ক, এই এই শীতের মধ্যে এত বেশি ঠান্ডা, বিশেষ করে বাতাস যখন পড়ে তখন এত বেশি ঠান্ডা পড়ে বাইরে, যে এখন তো আসলে মানুষজন খুব প্রয়োজন ছাড়া বাইরে আসলে যায় না। হাঁটার জন্য বলেন, গ্যাদারিং এর জন্য বলেন, বাইরে সব ইনডোরে। যার কারণে যারা বয়স্ক বা যারা একটু দীর্ঘদিন ধরে অসুস্থ, তারাও কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছেন এখন। এবং যেটা বলছিলেন বাঙালি, মানে অনেকে আসলে নতুন এসেছেন, তো অ্যাডজাস্ট এখনো হয়ে ওঠেনি এই ওয়েদারের সাথে। তারা তো বিশেষ করে হঠাৎ করে ঠান্ডা পড়াতে অনেকে অসুস্থ হয়ে গেছেন। তো সব মিলিয়ে আসলে কানাডার যে হাসপাতাল বলেন, সেখানে অনেক বেশি রোগীর সংখ্যা বেড়েছে। জনজীবনে যেটা হচ্ছে কি, এখন মানুষ খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। এবং এটা যেহেতু অনেক আগে এবার শুরু হয়েছে, নভেম্বরে, যেটা আমি বলছিলাম শুরুর দিকেই একদম হেভি স্নো দিয়ে শুরু হয়েছে, এবং এখন তো ডিসেম্বর, পুরো শীতের সময়। তো এখন তো টানা, যেমন আজকে এখন যে ওয়েদারটা আমি যদি বলি, এখন হচ্ছে ওয়েদার হচ্ছে -4 ডিগ্রি, এবং এটা আরো রাত গভীর হলে আরো বাড়বে। এবং আগামী আরো কয়েকদিনে এই 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 ওয়েদারটা আরো 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 নেমে যাবে, আরো -12, -20 এরকম হয়ে যাবে। এবং জানুয়ারিতে তো পুরো আরো বেশি। সো এই যে টানা এখন যে ঠান্ডাটা পড়ছে, এটার মধ্যে আসলে সবাইকে যেটা বলা হচ্ছে যে সবাই যেন টিকা দেয়, সাবধানে থাকে, এবং বাসার ভিতরে যেন এয়ার ফ্লোটা ভালো হয়। উষ্ণ যেহেতু যেহেতু হিটিংটা চলছে সব বাসায়, যেহেতু জানেনই তো যে এত ঠান্ডায় তো হিটিং তো চলতেই হবে। আর যার কারণে ওই যে ফ্রেশ এয়ার যেটা আসলে থাকে না, এইসব কারণেই কিন্তু আরো অসুস্থ হয়। আর যারা আসলে নতুন, তাদের এই অসুস্থতার সংখ্যাটা একটু বেশি, অ্যাডজাস্ট যেহেতু ওয়েদারটার সাথে হয়নি। কারণ এত ঠান্ডায় হঠাৎ করে একটা অন্য দেশ থেকে এসে এত ঠান্ডার মধ্যে অ্যাডজাস্ট হওয়াটা খুবই টাফ। এবং যারা বৃদ্ধ, তা বয়স্ক, নানা রকম সমস্যা আছে শরীরে, বাচ্চারা, তারা তো বাইরে যায়। যেটা হয় যে বাচ্চারা স্কুলে গেলে দেখা যায় যে তারা স্নো নিয়ে খেলে। হ্যাঁ, তো এটা তো আসলে তারা আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায় ওয়েদারের সাথে। তারা মানিয়ে চলে, মানায় নেয়। এবং কানাডা যেটা গুরুত্ব দেয় বাচ্চাদেরকে, বিশেষ করে যখন অনেক স্নো পড়ে তখনও কিন্তু স্কুল খোলা থাকে। এবং দেখা যায় যে যখন এটাকে রিসেস বলে, যে ওরা বাচ্চাদেরকে বাইরে খেলতে বের করে এবং স্নো দিয়ে খেলতে উৎসাহ দেয়, কারণ তারা চায় যে এটার সাথে তারা যেন অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই সব মিলিয়ে শুরুর দিকে একটু সমস্যা হয়, কারণ হঠাৎ করে ঠান্ডা যখন পড়ে তখন এই সব অ্যাডজাস্ট হওয়ার আগেই অনেকে অসুস্থ হয়ে যায়, বিশেষ করে বাচ্চারা, বয়স্ক মানুষরা। তো সেটা এখন হয়েছে। এখন এই কারণে প্রচুর মানুষ আসলে হাসপাতালে, এবং বাঙালিদের মধ্যে যারা নতুন এসেছে তাদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি। ইয়াসমিন রুমা, আপনি আমাদের সঙ্গে থাকেন, আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব, আপনি আমাদের অনলাইনে থাকেন। এখন আমরা যাব হাসান ফেরদৌস আপনার কাছে। আপনার কাছে সমসাময়িক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে, যে আসলে আমেরিকার ইমিগ্রেশন কেন আমেরিকার জন্য জরুরি, যদি একটু দর্শকদের ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আরিফ। আমেরিকায় নয়, সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে ইমিগ্রেশন একটা বড় একটা ইস্যু, রাজনৈতিক ইস্যু। ইমিগ্রেশনের কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে। ইমিগ্রেশন শুরু হয়েছিল, অফিসিয়াল ইমিগ্রেশন শুরু কিন্তু হয়েছিল পশ্চিমা দেশগুলো নিজের স্বার্থের কারণে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে যুক্তরাজ্যে যখন প্রথম দেখলাম আমরা অর্থনীতি হঠাৎ যুদ্ধের পরে দারুণ রকম এক্সপ্যান্ড করছে, তখন তাদের লেবার প্রয়োজন, শ্রমিক প্রয়োজন। শ্রমিক কোত্থেকে আসবে? ক্যারিবিয়ান থেকে আসলো, দক্ষিণ এশিয়া থেকে আসলো। আমেরিকাতেও তাই, শুধু আমেরিকা নয়, বলবো পশ্চিমের অধিকাংশ দেশে দেখেছি আমরা, তাদের নিজস্ব প্রয়োজনে আমাদেরকে ডেকে আনা হয়েছে। কিন্তু অনিয়ন্ত্রিত ইমিগ্রেশনের কারণে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংকট দেখা দিয়েছে।
সমস্যা হচ্ছে যে এখন যে চরিত্র ধারণ করেছে এই সংকটটা হচ্ছে যে ইমিগ্রেন্টদেরকে একটা বোঝা মনে করা হচ্ছে। এই যে বোঝা মনে করা হচ্ছে তার সে কাজে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেখেছেন আপনার এক সপ্তাহ আগে টুইটে, যে যে পরিমাণ অর্থ আমরা দেই ইমিগ্রেন্টদের পোষাতে, তাতে আমেরিকা দলীয় হয়ে যাচ্ছে। তিনি একটা এক্সাম্পল দিয়েছেন যে গ্রিন কার্ড আছে এমন মানুষ যে বছরে 30,000 টাকা আয় করে, সে আমাদের কাছে উল্টো অতিরিক্ত $60,000 বেনিফিটস পায়। তিনি আরো বলেছেন যে ইমিগ্রেন্টরা সবাই ঢালাওভাবে বলছেন ক্রাইমের সঙ্গে যুক্ত। অন্য কথায় ইমিগ্রেন্টদের কারণে আমেরিকার অর্থনীতি, আমেরিকার রাজনীতি, আমেরিকার সংস্কৃতি নানাভাবে বিঘ্নিত হচ্ছে, এবং সে কারণে তিনি আপনারা জানেন ঢালাওভাবে বলেছেন তৃতীয় বিশ্ব থেকে আর ইমিগ্রেশন আনা হবে না আপাতত। উনি বলেছেন পার্মানেন্টলি পজ বলেছেন। লক্ষ্য করুন, থার্ড ওয়ার্ল্ড থেকে, উনি কিন্তু বলেননি ওভারঅল ইমিগ্রেশন, থার্ড ওয়ার্ল্ড থেকে। কারণটা কি? আমাদের গায়ের রং, আমাদের ভাষা বোধ করি, আমাদের ধর্ম বোধ করি, বাট প্রাইমারিলি আমাদের গায়ের রং। মানে নন হোয়াইটরা, অশতকায়রা এদেশে আর ওয়েলকাম নয়, এই বার্তাটা আমরা পাচ্ছি মার্কিন প্রশাসনের কাছ থেকে। আমি তো আজকে বলতে চাই যে কেন আমরা জরুরি, আমাদেরকে বাদ দিলে আমেরিকার কি অবস্থা দাঁড়াবে। আমি শুরুতে বললাম যে আমরা হচ্ছে গিয়ে অতিরিক্ত শ্রমিক। অর্থনীতির জন্য প্রয়োজন পড়ে বাড়তি শ্রমিকের। অর্থনীতি বাড়ে, গ্রোথ হয়, গ্রোথের ডিপেন্ড করে আপনার কত শ্রমিক আছে, তার দক্ষ অদক্ষ উভয় রকমের শ্রমিকের। আমেরিকার এই মুহূর্তে কিন্তু গ্রোথ রেট অ্যামাং হোয়াইট পিপল অলমোস্ট নেগেটিভ। শ্বেতকায়দের মধ্যে নেগেটিভ গ্রোথ রেট। 2035 সালের মধ্যে আমেরিকায় 65 বছরের বয়স এমন মানুষের সংখ্যা হবে সবচেয়ে বেশি, তারা হবে মেজরিটি। তার মানে কর্মক্ষম লোকের সংখ্যা কমে আসবে। কর্মক্ষম লোক যখন থাকে না, তখন কাজ করবে কে? অর্থনীতিকে এগিয়ে নেবে কারা? শুধু তাই না, যখন বয়োবৃদ্ধ দ্বারা একটা দেশের সংখ্যা বেড়ে যায়, যেমন জাপানে হয়েছে, দক্ষিণ কোরিয়ায় হয়েছে, একাধিক ইউরোপীয় দেশে হয়েছে, আমরা দেখি কি আমরা একটা ইমব্যালেন্স তৈরি হয়, একটা অসাম্য তৈরি হয়। একে তো বললাম লেবার ফোর্সের কথা, তার চেয়েও বড় কথা অর্থনীতিতে। ধরো যাক আমাদের দেশে মেডিকেয়ার সরকারি সাবসিডি পাচ্ছে, তার চেয়ে বড় কথা তারা পাচ্ছে আমাদের কন্ট্রিবিউশন, তাই তো? কিন্তু যদি বয়োবৃদ্ধরা মূল মেডিকেয়ার রিসিপিয়েন্ট হন, বয়োবৃদ্ধরা তো সবচেয়ে বেশি এই মেডিকেয়ারকে ব্যবহার করে, তাদের প্রয়োজন পড়ে, তাহলে ফলটা কি দাঁড়ায়? তাদের কারণে মেডিকেয়ার কিন্তু একসময় লিটারেলি অকার্যকর হয়ে পড়বে। এর বাইরে বলি একটা কথা ইন্টারেস্টিং, যে আমেরিকার আজকের যে অর্থনীতি, সে অর্থনীতির গ্রোথটা, লেবার গ্রোথটা কিন্তু অলমোস্ট 80% আসছে এই অভিবাসীদের কাছ থেকে। 80% গ্রোথ লেবারের। এবং অভিবাসীরা মার্কিন অর্থনীতিতে বছরে $2 ট্রিলিয়ন, আবার বলি আমি, অভিবাসীরা বছরে $2 ট্রিলিয়ন কন্ট্রিবিউট করে থাকে। অনেকে বলেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট অনেক বেশি তারা ফায়দা নেয়। আমি আমেরিকান লেবার স্ট্যাটিস্টিক অনুসরণ করে বলছি, আমি আমেরিকায় ইমিগ্রেন্ট পপুলেশন, ইমিগ্রেন্টরা কন্ট্রিবিউট করে ইকোনমিতে $89.9 বিলিয়ন ইন ট্যাক্সেস। শুধুমাত্র ট্যাক্সেই তারা প্রদান করে অলমোস্ট $90 বিলিয়ন। আমরা ভাবি যারা ট্যাক্স দেয় না, শুধু কি বলে সুবিধায় ভোগ করে, বছরে $90 বিলিয়ন ট্যাক্স তারা প্রদান করে। আমেরিকায় ইমিগ্রেন্ট কমিউনিটি 2023 সালে প্রতি হাউসহোল্ড হিসাবে, মানে ঘর গার্হস্থ হিসাবে, তারা বছরে $167 বিলিয়ন রেন্ট পে করেছে। কেমন ভাবা হয় যে ইমিগ্রেন্টরা এসে আমাদের চাকরি সে তো কারা ভাবছে আমাদের চাকরি নিয়ে নিচ্ছে। হিসাব করে দেখতে পাচ্ছি আমরা যে আসলে ইমিগ্রেন্টরা 80% ক্ষেত্রে রিপ্লেস করে না, কমপ্লিমেন্ট করে, আপনাকে সরিয়ে দেয় না। আপনি যে কাজ করছেন সে কাজ থাকুক, আমি অতিরিক্ত সেখানে যুক্ত হই। আমি আমার প্রয়োজনটা এভাবেই আমি প্রমাণ করি মার্কিন যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বড় কথা, আমেরিকা যে আজকে বিশ্বে এত আধুনিক সচল বিজ্ঞান মনস্ক অর্থনীতি, কার জন্য জানেন? আমেরিকার 30% ইনভেন্টর হচ্ছে ইমিগ্রেন্ট। 30% ইনভেন্টর ইমিগ্রেন্ট। আমেরিকার ইউএস লেবার ফোর্সের 18% হচ্ছে গিয়ে
14% হচ্ছে গিয়ে ইমিগ্রেন্টরা, তার মধ্যে 18% হচ্ছে গিয়ে লেবার ফোর্সের মধ্যে পড়ে ইমিগ্রেন্টরা। আমেরিকার টপ 20 বড় বড় কোম্পানিগুলির তার 60%-এর দায়িত্বে আছেন ইমিগ্রেন্টরা। যেমন আমাদের টেসলা মনে করা যাক, টেসলা কোম্পানির আপনারা জানেন ইলন মাস্ক 60% ক্ষেত্রে। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে স্টেম, সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে নতুন যে শিক্ষা কার্যক্রম নেওয়া হয়েছে, সেই স্টেমের 40% হচ্ছে গিয়ে ইমিগ্রেন্টরা। স্টেমের 40% হচ্ছে গিয়ে ইমিগ্রেন্টরা। আমি আগে বলেছি আমেরিকার নতুন ইনভেনশনের 30%ই আসে ইমিগ্রেন্টদের কাছ থেকে। এখন ধরা যাক আমরা আসলাম না, ইমিগ্রেন্ট আসা বন্ধ হয়ে গেল, সবচেয়ে বড় ক্ষতি হবে কি জানেন? আমরা চায়নার কাছে হেরে যাব। চায়না অনেক দ্রুত বিজ্ঞানে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যাবে, এটা একটা ব্যাপার। আমরা খুব জরুরি হচ্ছে গিয়ে কোথায়? ফার্ম, কৃষি ক্ষেত্রে এবং কনস্ট্রাকশনে। ইতিমধ্যে কিন্তু মিড ওয়েস্ট আপনি যান, দেখবেন শ্রমিক না থাকাতে অনেক ফার্ম উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কনস্ট্রাকশন কোম্পানিগুলিও একইভাবে লেবার শর্টেজে ভুগছে। অন্য কথায় আমেরিকান অর্থনীতিকে, আমেরিকার সমাজকে সচল রাখতে হলে আমাদের লাগবেই। এই জিনিসটা হয়তো আজকে এই মুহূর্তে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে আমাদের বিরুদ্ধে, কিন্তু আলটিমেটলি আজকে হোক কালকে হোক ইউরোপীয়রা বুঝতে পারছে, চায়না বুঝতে পারছে, জাপান বুঝতে পারছে, দক্ষিণ কোরিয়া বুঝতে পারছে যে যদি তাদের এই জনসংখ্যাগত ইমব্যালেন্সটা তারা ওভারকাম না করতে পারে, তাহলে তাদের ইকোনমি কিন্তু গ্রো করবে না। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক মূল্যবান বক্তব্য আপনার কাছ থেকে জানতে পারলাম। আসলে ইমিগ্রেশনের এই বিষয়গুলো টাইম টেলিভিশনের দর্শকরাও জেনে নিজেদেরকেও হয়তো আলাদা ভালো একটা বোধ করছে যে আসলে ইমিগ্রেন্টরা কেন দরকার। এখন আমি আবারও আসব ইয়াসমিন রিমু আপনার কাছে, যে আপনি সার্বিকভাবে পুরো পরিস্থিতি বর্ণনা করলেন। তো এখন যদি আমরা বলি যে কানাডিয়ান গভর্নমেন্ট যারা এই শীতজনিত রোগে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছে, অনেক বয়োবৃদ্ধ বা ছোট শিশু, তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা? ইয়াসমিন রিমু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তাহলে এখন কাজী শিহাব আপনার কাছে যাব। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আরিফ ভাই, শুনতে পাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে এখন কথা বলবো। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের একটা ডামাডোল চলছে, বিভিন্ন রকম ইমিগ্রেশন ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, বিশেষ করে স্টুডেন্ট, বিশেষ করে যারা ইমিগ্রেশন প্রসেসে আছে, তাদের পাশের দেশ অনেকেই কানাডায় ইমিগ্রেশনের ব্যাপারে কিংবা চাকরির ক্ষেত্রে বিভিন্ন সময় তারা কিন্তু পরিকল্পনা করছে যে এখন এই অবস্থা দেখে। এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ টাইম টেলিভিশনকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বলবো যে কানাডা ইজ ইমিগ্রেশন ফ্রেন্ডলি একটা দেশ, এবং যে কানাডাতে আমি বলবো যে পৃথিবীর প্রায় সব দেশ থেকেই মানুষ আসে এবং এখানে পরবর্তীতে তারা সেটেল করে। এবং কানাডার একটা মানে ভালো দিক যদি আমি বলি, সেটা হলো যে কানাডা সব সময় চেষ্টা করে যারা ট্যালেন্টেড, যারা কানাডিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে তাদেরকে সবসময় উৎসাহ দেয়। কানাডাতে বিভিন্ন ইমিগ্রেশন পাথওয়েজ আছে, প্রায় 60-এর অধিক ইমিগ্রেশন পাথওয়েজ আছে, এক্সপ্রেস এন্ট্রি আছে, প্রভিন্সিয়াল নমিনেশন আছে, ওয়ার্ক পারমিটের সুবিধা আছে, স্টাডি পারমিটে আসার সুবিধা আছে। স্টাডিতে এসে পরবর্তীতে ওয়ার্ক পারমিট নিয়ে অভিজ্ঞতা নিয়ে কানাডার কালচারের সাথে, কানাডার জীবনের সাথে মিশে যাওয়ার একটা সুযোগ আছে, পার্মানেন্ট রেসিডেন্ট পাথওয়ে টু সিটিজেনশিপ। একইভাবে কানাডা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতেও মানুষদেরকে উৎসাহ দিচ্ছে। এবং আপনি যেটা বললেন যে বর্তমানে আমেরিকার যে পরিস্থিতি, কানাডা খুব সক্রিয়ভাবে সেই পরিস্থিতির দিকে নজর রাখছে। আর খুব সাম্প্রতিক সময় আমি যদি বলি যে আমেরিকাতে যেটা রিসেন্টলি একটা সিদ্ধান্ত আসছে যে H1B ভিসাধারীদেরকে যারা আছেন ওখানে তাদেরকে নিয়ে কিছু সংস্কারের প্রস্তাবনা করা হয়েছে। এবং এই বিষয়ে যারা H1B ভিসাতে কানাডা ইউএসএ তে এই মুহূর্তে আছে তারা অনেকেই বেশ একটু মানে দুশ্চিন্তায় আছে স্বাভাবিকভাবে। এবং
কানাডা খুব দ্রুততার সাথে একটা নতুন পাইলট প্রোগ্রাম লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে, সেটা হয়তো এই বছরের শেষে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে আশা করছি চালু হবে। মূলত H1B ভিসাতে যারা আমেরিকাতে আছে এবং যারা কানাডাতে আসতে চায়, এরকম ট্যালেন্ট যারা আছে, এবং ফোকাস এরিয়াটা হচ্ছে মূলত আইটি, হেলথ সেক্টর এবং কিছু এগ্রো সেক্টর। তো এই সেক্টর গুলোতে যারা আছেন মূলত আমেরিকাতে, তাদের জন্য একটা পাইলট করে দিচ্ছেন এবং ইজি অ্যাক্সেস টু কানাডার ইকোনমি, এবং সেটা থেকে হয়তো পরবর্তীতে আপনি বিভিন্ন পাথওয়েজ এর মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সি এবং পরবর্তীতে সিটিজেনশিপ হওয়ার একটা সুযোগ কানাডা করে দিচ্ছে। এবং আমি বলবো, আমি একটু আপনার কথার মাঝখানে একটু কথা বলতে চাই। আপনি খুবই চমৎকার একটি বিষয়, দর্শকরা যারা এই মুহূর্তে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়ে গেল যে রাইট নাও আপনি যেটা বলছেন, যারা H1B-তে এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছে তারা চাইলে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র থেকে কানাডা অ্যাপ্লাই করতে পারে এবং পড়ালেখা শেষ করার পর বা চাকরি শেষ করার পর ইমিগ্রেন্ট হিসেবে তারা অ্যাপ্লাই করার একটা বড় সুযোগ থাকবে। তো আমি যেটা বলবো যে এখন যারা H1B-তে এখানে অলরেডি স্টিল আছে তারা কিভাবে করে আপনাদের, মানে এটা কি কোনো লিগ্যাল অ্যাটর্নির মাধ্যমে যেতে হবে না কিভাবে করে যোগাযোগ রাখবে, যদি তাদের উদ্দেশ্যে H1B-তে যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে প্রসেসটা আসলে কি? আচ্ছা, যেটা একটু আগে শুরুতে বলেছিলাম যে কানাডার ইমিগ্রেশন পাথওয়েজ বা কানাডাতে আসার, লিগালি আসার যে পাথওয়েজ গুলো আছে এগুলো অনেক অনেক ব্যাপক এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। তো আমি মানে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো সবার জন্য, সেটা হলো যে কোনো একটা দেশে যাওয়ার আগে সেই দেশের ইমিগ্রেশন পরিস্থিতি জানা, কি কি যোগ্যতা এবং শর্ত পূরণ করতে হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা করার জন্য যে কোনো একজন RCIC বা ক্যানাডিয়ান লয়ার তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে একটা কনসালটেশন নিয়ে যদি আপনি জানতে পারেন। কারণ একটা জিনিস কি আরে ভাই, সেটা হলো যে আপনি এটা জানেন যে আমি কোথাও এক জায়গায় যাচ্ছি, সো এক জায়গায় আমি মানে অন্ধের মতো যাচ্ছি, যে আমি জানি না কি হবে, কোথায় নামবো, কি করব, ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, সেটা না জেনে কোথাও যাওয়ার থেকে সেটা পরিষ্কারভাবে একটা ধারণা যাওয়াটা কিন্তু আমি বলবো এটা আপনার ভবিষ্যৎকে নিরাপত্তার মধ্যে রাখবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা RCIC আছি, লাইসেন্সড RCIC আছি বা ক্যানাডিয়ান লয়ার আছি, তাদের সাথে যোগাযোগ করে এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে। H1B-র ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে অনেকেই কিন্তু একটা অনিশ্চয়তা বোধ করছে এবং সত্যিকার অর্থে সবারই স্বপ্ন থাকে যে পড়ালেখা কিংবা চাকরি শেষ করার পর সেটা ইমিগ্রেন্ট হিসেবে থাকা কিংবা একটা ভালো জবের ব্যাপারে। তো স্বাভাবিকভাবে অনেক অনিশ্চয়তা দেখা দিচ্ছে, তার মধ্যে আপনি নিশ্চয়তার একটি আলো দেখলেন, কিন্তু আপনি খুব সহজভাবে যে বিষয়টি বললেন যে RCIC অর্থাৎ অবশ্যই অ্যাপ্রুভড লয়ার, তাই না, যে যারা আছেন RCIC তাদের সাথে যোগাযোগ করে যেতে হবে। আপনি তো H1B-র জন্য একটা সুখবর শোনালেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রে অনেক অ্যাজাইলেম, অনেক স্টুডেন্ট বিভিন্নভাবে কিন্তু এখানে আছে, তাদের জন্য কোনো সুখবর আছে কি কানাডায় কোনো ইমিগ্রেন্ট হওয়ার ক্ষেত্রে? আচ্ছা, এই জায়গাটা অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে, তো আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরার জন্য। প্রথমত কানাডাতে আমি যদি খুব মানে সংক্ষেপে বলার চেষ্টা করি, কানাডাতে আসার অনেকগুলো লিগ্যাল পাথওয়েজ আছে। তার মধ্যে প্রথমত আছে এক্সপ্রেস এন্ট্রি, যারা স্কিল ওয়ার্কার আছেন বা সেমি স্কিল ওয়ার্কার আছেন। সেমি স্কিল ওয়ার্কার বলতে বা ট্রেড স্কিল ওয়ার্কার বলতে আমরা বুঝি সাধারণত যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার, হেভি ইকুইপমেন্ট অপারেটর, এই ধরনের যারা আছেন, সাথে হাই স্কিলড মানুষজন যারা আছেন, তারা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কানাডাতে আসতে পারে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কানাডাতে 10টা প্রভিন্স এবং 3টা টেরিটরি আছে এবং প্রত্যেকটা প্রভিন্সের আবার আলাদা করে আপনার 5 থেকে 7টা করে বিভিন্ন ধরনের স্কিল ক্যাটাগরি, সেমি স্কিল ক্যাটাগরি, ট্রেড স্কিল ক্যাটাগরি, স্টুডেন্ট স্ট্রিম, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আছে, ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আছে। তো সেই প্রোগ্রামগুলির মাধ্যমেও কিন্তু কানাডাতে আসা যায়। আর এছাড়া আরেকটা আছে ওয়ার্ক পারমিট, এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনারা হয়তো একটা শব্দ শুনে থাকবেন LMIA বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা মূলত যারা কানাডাতে জব নিয়ে আসতে চান তারা কানাডিয়ান একজন এমপ্লয়ারের কাছ থেকে জব নেবেন এবং সেই এমপ্লয়ার কানাডিয়ান যে অথরিটি আছে ESDC, সো ESDCর কাছ থেকে তারা একটা কাগজপত্র জমা দিয়ে তারা যোগ্যতা প্রমাণ করে যে এই মানুষটাকে কেন আমার কানাডিয়ান ইকোনমিতে বা আমার কোম্পানিতে আনার প্রয়োজন। কানাডিয়ান অথরিটি সেটার যোগ্যতা বিবেচনা করে অনুমতি যখন দেয় তখন তারা LMI সার্টিফিকেট ইস্যু করেন। তো সেই LMI সার্টিফিকেটটা ইস্যু করার পরে একজন
ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে লিগালি কানাডাতে কাজ করার জন্য আসতে পারেন সরাসরি। আরেকটা জিনিস আছে এলএমআই এক্সাম্পশন। আপনারা হয়তো জানেন যে কানাডা ইউএস এবং মেক্সিকোর সাথে কিন্তু একটা ট্রেড এগ্রিমেন্ট ছিল, যেটা আগে আমরা নাফটা বলতাম। জি, আগে সেটা নাফটা ছিল, বর্তমানে সেটা কুজমা হয়ে গেছে। তো এই কুজমা চুক্তির আওতায়ও কিন্তু ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারের একটা সুবিধা আছে। তার মানে হলো যে কোম্পানিতে আপনি কাজ করছেন আমেরিকাতে, সেটার যদি কোনো সিস্টার কনসার্ন বা ব্রাঞ্চ অফিস কানাডাতে থাকে, তাহলে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারের মাধ্যমে আপনি কিন্তু কানাডায় এসে কাজ করতে পারেন। এবং সেটা যদি সম্ভব হয়, সেই কাজ করার পরে নির্দিষ্ট অভিজ্ঞতা অর্জনের পরে যোগ্যতা পূরণ সাপেক্ষে আপনি কিন্তু কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সিও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর কুজমার আন্ডারে ওয়ার্ক পারমিটই শুধু না, যারা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আসতে চান তারাও কিন্তু কানাডাতে এসে এক্সপ্লোর করে কি ধরনের ইনভেস্টমেন্টে কাজ করতে চান বা কি ধরনের সুযোগ তাদের আছে সেই জায়গাগুলো কিন্তু তারা এক্সপ্লোর করতে পারেন। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো কানাডা বেশ ভালোভাবেই সবাইকে আমন্ত্রণ জানায়। কারণ শুরুতে বলেছিলাম যে কানাডা একটা ইমিগ্রেশন ফ্রেন্ডলি দেশ, এবং তাদের ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন বা ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কিন্তু কানাডার বর্তমান অর্থনীতিকে সচল রাখছে। আমি আপনাকে একটি শেষ প্রশ্ন করব, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা চলে এসেছি। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুশ্চিন্তায় আছে যারা পলিটিক্যাল অ্যাজাইলেম করেছে। আপনি জানেন যে রাজনৈতিক অ্যাজাইলেম হতে পারে, লাইফ থ্রেট হতে পারে। এর মধ্যে থেকে সিবিপি, কাস্টমস বর্ডার প্রোটেকশন, জো বাইডেনের আমলে 2,35,000 যারা অ্যাজাইলেম করে এদেশে এসেছিল, এদের কিন্তু অনেকে গ্রিন কার্ডও পেয়ে গেছে, অনেকে গ্রিন কার্ড পায়নি। আবার যারা বৈধভাবে এদেশে এসেছে তারা অনেকেই কিন্তু অ্যাজাইলেম ক্লেম করার পর সোশ্যাল এবং ওয়ার্ক পারমিট পেয়ে তারা কিন্তু কাজ করছে। তো এখন সবচেয়ে দুশ্চিন্তায় আছে, আপনি জানেন যে শরণার্থীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অনেক শক্ত অবস্থান, যারা গ্রিন কার্ডও পেয়েছে তাদের ব্যাপারেও অনেক শক্ত অবস্থান। এই অবস্থায় কিন্তু অনেক যারা এখানে অ্যাজাইলেমে আছেন তারা নিজেদেরকে ভাবতে শুরু করেছেন যে কিভাবে করে আরেকটু বেটার লাইফ বা বেটার দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। সেক্ষেত্রে পাশের দেশ কানাডাকে তারা ভাবছে। আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? আচ্ছা, অ্যাসাইলাম বিষয়টা একটু স্পর্শকাতর বিষয়, এবং এখানে আমি বলবো যে কানাডা এবং আমেরিকার মধ্যে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট বলে একটা চুক্তি আছে। সেই চুক্তির আওতায় শর্ত হচ্ছে যে আপনি প্রথম যে দেশে ল্যান্ড করবেন, সেটা আপনি আমেরিকাতে হোক বা কানাডাতে হোক, যে দেশে ল্যান্ড করবেন আপনার যদি অ্যাসাইলাম ক্লেম করতে হয় বা নিরাপত্তার প্রয়োজন হয়, আপনি সেই দেশে ক্লেম করবেন। যদি সেটা ক্লেম না করেন তাহলে পরবর্তীতে আপনি যখন দ্বিতীয় দেশে আসবেন, দ্বিতীয় দেশ বলতে আপনি আমেরিকাতে নেমে কানাডাতে আসবেন অথবা কানাডাতে নেমে আমেরিকাতে যাবেন, তখন দ্বিতীয় দেশে যে আপনার কিন্তু সেই যৌক্তিকতা বা কেন আপনি তখন করেননি এই জাস্টিফিকেশনের একটা বিষয় থাকে আপনি যখন লিগ্যাল প্রসিডিং এ যাবেন। স্বাভাবিকভাবেই ট্রাম্প আসার পরে আপনি জানেন যে বহু দেশের সাথে তার কিন্তু বেশ একটা টানাপোড়েনের সম্পর্ক চলছে, ট্যারিফ এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে চলছে, এবং সেটা স্বাভাবিকভাবে কানাডার সাথেও হয়েছে এবং চলছে। এবং সেটার কারণে বর্তমানে যেটা হয়েছে যে কানাডার বর্ডার অ্যাক্ট যে বিষয়টা, সেই আইনটাকে অনেক শক্ত করা হয়েছে। এবং যেটা বললাম সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্টের আদলে যে বিষয়গুলো আগে হয়তো একটু নমনীয় ভাবে দেখা হতো, সেটাকে এখন অনেক স্ট্রিক্টলি দেখা হচ্ছে। তো আমি বলবো যে অ্যাসাইলাম যদি কেউ ক্লেম করে থাকে, যদি আমেরিকাতে ক্লেম করে থাকে, তার কানাডায় আসাটা ওই ক্লেম সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত যদি উনি কানাডায় আসার চেষ্টা করেন, আমি ব্যক্তিগতভাবে আইনের জায়গা থেকে বলবো না আসাটাই উচিত হবে, যদি না ইউএসএ তে তার লাইফ কোনো থ্রেটের মধ্যে পড়ে। এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো, আপনি যেটা বলছেন যে অনেকেই গ্রিন কার্ড পেয়ে গেছেন, কিন্তু রিসেন্ট যে সিদ্ধান্ত এসছে যে বাইডেনের সময়ে যারা পেয়েছিলেন গ্রিন কার্ড তাদেরকে আবার রিভিউ এর আন্ডারে নিয়ে আসা হবে, আমি বলবো যে তাদের জন্য সুযোগটা অনেক বেশি সহজ, কারণ যেহেতু গ্রিন কার্ড আছে তাদের জন্য কানাডার প্রবেশটা অনেক বেশি ইজি হবে। এবং তারা যদি কানাডাতে রিসেটেল করতে চান, সেটা ওয়ার্ক পারমিটের মাধ্যমে হোক বা স্টাডি পারমিটের মাধ্যমে হোক, তাদের গ্রিন কার্ডের অবস্থান পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্তে আসার আগে যদি তারা সুযোগটা নিতে চান, আমি বলবো সেটা তাদের জন্য অনেক ভালো হবে।
কাজী শিহাব, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম। আমরা একদম ছোট্ট করে ইয়াসমিন রিমুর কাছে যাব। ছোট্ট করে জানার জন্য যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা শুনলাম শীতের কনকনে আবহাওয়া, এই সময় অনেক সরকার থেকে কোনো সুবিধা আছে কিনা একদম ছোট্ট করে যদি একটু উত্তর দিতেন। আমরা একদম ছোট্ট করে ইয়াসমিন রিমুর কাছে যাব। ছোট্ট করে জানার জন্য যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা শুনলাম শীতের কনকনে আবহাওয়া, এই সময় অনেক সরকার থেকে কোনো সুযোগ সুবিধা, বয়োজ্যেষ্ঠ বা শিশু কেউ গুরুতর অসুস্থ হলে কানাডিয়ান গভর্নমেন্টের দিক থেকে কোনো সুবিধা আছে কিনা একদম ছোট করে যদি একটু উত্তর দিতেন। আহ, আবহাওয়ার কারণে যদি আসলে এটা তো কানাডার জন্য খুবই নর্মাল এই আবহাওয়াটা, তো আবহাওয়ার কারণে যে খুব বেশি সুযোগ সুবিধা আলাদা কোনো এক্সট্রা কিছু দেয় তা না, কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা হয়, যে অনেক দিন ধরে অসুস্থতা চলছে, সে কাজ করতে পারছে না, সেই ক্ষেত্রে কিছু সুবিধা তো আছেই, যেমন অন্টারিও ডিসাবিলিটি প্রোগ্রাম আছে, সেখানে অ্যাপ্লাই করা যায়, কিংবা OW বলে অন্টারিও ওয়ার্কস, সামাজিক যে সহযোগিতা, সেখানে অ্যাপ্লাই করলে সেখান থেকেও সহযোগিতা পাওয়া যায়। কিন্তু ওয়েদারের কারণে, কারণ এই যে ওয়েদার এখন চলছে, এটা আসলে কানাডার জন্য খুবই নর্মাল। এটার জন্য যে খুব একটা আলাদা করে সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা তা না, কারণ সামনেই উইন্টার ভ্যাকেশন চলে আসতেছে। এই যে ডিসেম্বরের 20 তারিখ থেকে স্কুল বন্ধ হবে প্রায় 2 সপ্তাহের জন্য, যখন প্রচণ্ড ঠান্ডা থাকবে, ক্রিসমাস এবং উইন্টার ভ্যাকেশন মিলে। সো শীতের একটা দীর্ঘ সময় তো স্কুল বন্ধ থাকবে, অনেক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে, ক্রিসমাস ভ্যাকেশন আসতেছে। তো সব মিলিয়ে আসলে তারপরও যদি কেউ চায় যে না, আমি দীর্ঘমেয়াদী একটু অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ, কাজে যেতে পারছি না, সেক্ষেত্রে সে ওই যে সামাজিক সহযোগিতা যে OW বলে অন্টারিও ওয়ার্কস, সেখানে অ্যাপ্লাই করতে পারে, কিংবা ডিসাবিলিটি প্রোগ্রাম আছে, সেটাতে অ্যাপ্লাই করতে পারে। এটা নতুন কিছু না, এটা অনেকদিন আগে থেকেই আছে। আপনাকে ধন্যবাদ ইয়াসমিন রিমু আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ হাসান ফেরদৌস, ধন্যবাদ কাজী শিহাব, ইমিগ্রেশন কনসালটেন্ট কানাডা, ধন্যবাদ মনিরুদ্দিন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাজমুল আহসান আপনাকেও। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ।